প্ল্যান করলাম, রুনাকে শেখরবাবুর বাড়িতে পাঠালাম ওনার লেখাটা ফেরত দিতে। আমার বেরোনোর কথা শুনে মা খুব রাগ করলেন জানি, কিন্তু আমি হয়তো খুনিকে চিনে ফেলেছি। আর কয়েকটা কাজ করলেই ব্যাস আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো সেই কথাই বলছি, আমরা বাড়ি ছেড়ে চলে যাব ছুটি কাটাতে। তারা রুনা শেখর দত্তের উপন্যাস ফেরত দিয়ে ওনার স্ত্রী সুধার হাতে লেখা রসিদ নিয়ে নেয়। উপন্যাস ফেরত পেলাম, অনিল বাবুর কাছে নিয়ে যাই সেই লেখাটা। তিনি বললেন, একই মহিলার লেখা, তবে এটা লেখার সময় ভদ্রমহিলা খুব টেনশনে ছিলেন। আপনি শিওর এই লেখা দুটো একই মহিলার লেখা? 100% শিওর। মিস্টার ভাদুরী বললেন যে এই লেখাটা আর কার্বনের লেখাটা একই লোকে, তাই তো? হ্যাঁ, উনি একদম শিওর। তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে সেটা আমি এখনো বলতে পারবো না, তবে একটা ব্যাপার পরিষ্কার, সুকন্যা সেনের খুনের সাথে শেখর দত্ত আর তার স্ত্রী সুধা কোনোভাবে জড়িত। এক্স্যাক্টলি। দেখ, সুকন্যা সেনের সাথে শেখর দত্ত স্ত্রী দেখা করতে গেলেন, আর তারপর থেকেই সুকন্যার ব্যবহার শেখরের প্রতি বদলে গেল। আচ্ছা অরূপ, শেখর দত্ত স্ত্রী সম্বন্ধে সবাই কি জানে? তুমি বলেছিলে যে শেখর দত্ত স্ত্রী একা কোথাও বেরোন না, বা শেখর দত্ত নিজের স্ত্রীকে কোথাও ইন্ট্রোডিউস করান না, তাই তো? ঠিক, উনি একা একা চলে গেলেন সুকন্যা সেনের অফিসে সুকন্যা সেনের সঙ্গে দেখা করতে। শেখর দত্ত স্ত্রী সম্পর্কে আমরা যে কথাগুলো শুনেছি তার সঙ্গে কি এটা মিলছে? তার মানে এখানেও কিছু রহস্য আছে। একদম ঠিক। শেখরের প্রতি সুকন্যার ব্যবহার কিন্তু সেদিনকার পর থেকে বেশ বদলে গিয়েছিল। সেদিনকে পার্টিতে সুকন্যা শেখরের সঙ্গে বেশ খারাপ ব্যবহারই করছিলেন, ওনাকে অ্যাভয়েডও করছিলেন, আর সেটা কিন্তু অনেকেরই নজরে পড়েছে। এক্স্যাক্টলি, শেখর দত্তকে অ্যাভয়েড করে উনি রঞ্জিত বাবুর সাথে কথা বলছিলেন। এটা কি কোনো ত্রিকোণ প্রেমের ব্যাপার? মানে শেখর দত্ত তো ব্যর্থ হয়ে তোমার সুকন্যাকে খুন করে দিয়েছেন? জানি না, শেখরের স্ত্রী সুধা হয়তো রাগে হিংসায় তার স্বামীর গার্লফ্রেন্ড সুকন্যাকে খুন করে। মানে এই ঘটনার তো আকছার হচ্ছে। আবার অন্যদিকে সুকন্যা আর শেখরের সম্পর্কটা কিন্তু লেখক মহলে সবাই মোটামুটি জানতো। সুকন্যা সেদিন পার্টিতে শেখর দত্তের সাথে খারাপ ব্যবহার করে, আর তার থেকেই হয়তো শেখর দত্ত অপমানিত হয়ে, বা হয়তো অন্য কিছু। অন্য কিছু বলতে তুমি কি ভাবছো? অরূপ, ওই বাচ্চা ছেলের ব্যাপারটা না আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। আমার মনে সমানে খোঁচা দিচ্ছে, জানিস তো। কে ওই বাচ্চাটাকে এইভাবে বারবার ব্যবহার করছে? বাচ্চাটা বারবার কেন সামনে আসছে? বৌমনি, আমরা আমাদের অ্যাঙ্গেল অফ থটটা একটু চেঞ্জ করতে পারি না? কিরকম? আমরা শুধু এই কজন মানুষের কথা ভাবছি। সুকন্যা দেবী চেনা জানা মানুষের তো অভাব ছিল না, তাদের মধ্যে কেউ যদি খুন করে থাকেন তাহলে? দাঁড়া তো, হ্যালো অর্ধেন্দুবাবু, আমি পরমা মিত্র বলছি। আপনি একটু 1 ঘন্টার মধ্যে সুকন্যার বাড়িতে চলে আসতে পারবেন? না না, বাচ্চাদের আনার দরকার নেই, আপনি একাই আসুন, শুধু চাবিটা নিয়ে চলে আসুন, ঠিক আছে? অর্ধেন্দুবাবু, সুকন্যার বাড়িটা কাজে লাগাতে হবে। সেখানে কি করবে? আমি আন্দাজে একটা ঢিল ছুড়ব, যদি লেগে যায় আজকের মধ্যেই খুনিকে আমি ধরে ফেলবো। তার মানে তোমরা সবাই মিলে বলছো যে বাবা আর মা প্রচন্ড রাগ করে দুজনে গৃহত্যাগী হয়েছেন? আরে বাবা, যেটা দেখলাম সেটাই তো বললাম। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? জিজ্ঞেস করো, সবাই তো ছিল ওখানে। দিবা বলো তো, দিদিভাইয়ের উপর রাগ করে মা কেমন চলে গেলেন বাড়ি ছেড়ে। অবশ্য বাবাকে দেখে এতটুকু মনে হচ্ছিল না যে গৃহত্যাগে আপত্তি আছে বাবার। হ্যাঁ, সেটা আমারও মনে হয়েছে, কিন্তু কিন্তু মা খুব রেগে গেছিল, জানিস তো। কারোর কথা শুনছিল না, আমার কথা শুনলো না, মেজ বৌদির কথা শুনলো না, এমনকি ঠাম্মার কথাও না। কারোর কথা না শুনে মা ব্যাগপত্র গুছিয়ে বাবাকে বগল দাওয়া করে গৃহত্যাগী হলেন। আহারে মেজদা, তুই হাসছিস? হাসবো না? ওরে হাদিগুলো, তোদের মাথায় কবে বুদ্ধি হবে? এই, কাকে হাদি বলছো? আমাদের হাদি বলছো তুমি? আর তোমাকে কেমন করে বলবো নন্দা, তুমি তো বুদ্ধির শিরোমণি। কিন্তু সেটা ভেবেই তো অবাক লাগছে যে তুমিও ধরতে পারলে না যে বাবা মা গৃহত্যাগীটাগী কিচ্ছু হয়নি।
দুজনে মিলে ছুটি কাটাতে গেছে। আরে মায়ের রাগটা তো পুরোপুরি ফলস। কি বাবা আর মা ছুটি কাটাতে গেছে? তুই ছোট আছিস, তুই বুঝবি না। শীতকাল পড়েছে তো, নন্দা দুজনে মিলে না সেকেন্ড হানিমুন করতে গেছে। তাই না? আমি না ঠিক ধরেছিলাম, জানো তো, সবাই হানিমুনে যাচ্ছে। এই তোরা একবার আমার দিকে দেখছিস না? আমার বুদ্ধির তোরা প্রশংসা করবি না? ভুললে চলবে কেমন করে? আমার বৌদির একমাত্র মেজো দেওয়ার আমি। ইস, আমরা তো সবাই আগেই বুঝে গেছিলাম, তাই বড়দিমা? একদম একদম বড় মেজবৌদি, আমরা সবাই জানতাম। আমরা টেস্ট করছিলাম, তুমি জানো কি না। তোমাকে বোকা বানাচ্ছিলাম তো আমরা। টেস্ট করছিলে আমাকে? বলার সময় তো মুখটা আমসির মতো ছোট হয়ে গিয়েছিল, আর এটা তো কেঁদেই ফেলছিল। ওনাকে সব বুঝে গিয়েছিল সব। কি মজা ঠাম্মা দাদু বেড়াতে গেছে আর আমাদের জন্য গিফট আনবে। দেখলি আমি কতবার করে রিকোয়েস্ট করলাম, দুজনে আমার কথা না শুনে বেড়াতে চলে গেল। এই শোনো না, হ্যাঁ শোনো, কি হলো? শোনো না, হেই, যাবে কোথায়? হানিমুনে। বাবা মার মতো? যাও না, নিজে গিয়ে কোথাও ঘুরে এসো না, আমি একটু বাঁচি। কি? হ্যালো, শেখর বাবু বলছেন? চিনতে পারছেন আমাকে? কে বলুন তো? আমি কি আপনাকে চিনি? হ্যাঁ, নিশ্চয়ই চেনেন। আমি পরমা, প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র বলছি। প্রাইভেট ইনভেস্টিগেটর? না তো, আমি আপনাকে চিনি না তো। সে কি, আপনি আমাকে চিনতে পারছেন না? দুদিন আগে আমাকে মারবার জন্য কলকাতায় লোক পাঠালেন, আর এখন বলছেন আমাকে চেনেনই না। হোয়াট রাবিশ! কি যাতা বলছেন? চালাকি করে কোনো লাভ নেই শেখর বাবু। আমি কিন্তু খুব ভালো করে জেনে গেছি সুকন্যা সেনের সাথে আপনার কি নিয়ে ঝামেলা হয়েছিল, আর সুকন্যা সেন কেন আপনাকে এড়িয়ে চলছিলেন। আচ্ছা, আপনি কে বলুন তো? হ্যাঁ, আজে বাজে কথা বলে যাচ্ছেন তখন থেকে। আজে বাজে কথা যে নয় সেটা আপনি খুব ভালো করেই জানেন। আপনার সাহিত্য সম্রাট হওয়ার অনারে দেওয়া পার্টিতে আপনার সুকন্যার সাথে ঝামেলা হয়নি? আশ্চর্য! আরে সুকন্যার সঙ্গে কি আমার প্রথম ঝামেলা হচ্ছে নাকি? প্রথম ঝগড়া হচ্ছে? দেখুন দেখুন, সুকন্যার সঙ্গে আমার যা গভীর সম্পর্ক, তাতে এই ধরনের সম্পর্কে কখনো কখনো ভুল বোঝাবুঝি হতেই পারে। তাই ভুল বোঝাবুঝির জন্যই বুঝি আপনি তাকে মেরে ফেললেন? মুখ সামলে কথা বলুন। আমি সুকন্যাকে খুন করিনি। সেই রাত্রে যারা পার্টিতে ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, রাত 12টা অবধি আমি সেখানে ছিলাম। সুকন্যা তার আগে মারা গেছে। আপনি সুকন্যাকে কিভাবে মেরেছেন সেটাও কিন্তু আমি জেনে গেছি। হ্যাঁ, জেনে গেছেন তো যান, সেটা প্রমাণ করুন, আমাকে ধরুন। যত সব ননসেন্স। শুনুন, আমি আপনার এগেইনস্টে পুলিশের কাছে কমপ্লেন করব। ফালতু হ্যারাস করছেন আমাকে। শেখরবাবু, রেগে গিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, আমি মুখ বন্ধ রাখবো, কিন্তু তার বিনিময়ে আপনাকেও কিছু দিতে হবে। আরে, দিতে হবে মানে? আমি কেন কিছু দেবো? হ্যাঁ, 20 লাখ, মাত্র 20 লাখ টাকা আপনাকে দিতে হবে। আজ সন্ধ্যেবেলা আমি সুকন্যা সেনের ফ্ল্যাটে থাকবো, আপনি চলে আসবেন টাকাটা নিয়ে। আরে কেন আসবো আমি? হ্যাঁ, আমি কি খুনি? আমি আপনার জন্য অপেক্ষা করব শেখরবাবু। আমি খুব ভালো করে জানি আপনি আজকের ফ্লাইটে লখনৌ থেকে কলকাতায় ফিরছেন। এরপর থেকে সোজা ওখানে চলে আসবেন টাকাটা নিয়ে। একদম চিন্তা করবেন না, ওখানে আপনি আর আমি ছাড়া কেউ থাকবে না। এই চুক্তিটা শুধু আপনার আর আমার মধ্যেই হবে। কিন্তু যদি আজ সন্ধ্যেবেলা আপনি না আসেন, তাহলে কাল সকালের মধ্যেই কিন্তু পুলিশের কাছে সব প্রমাণ পৌঁছে যাবে। বিখ্যাত সাহিত্যিক শেখর দত্তের খুনি পরিচয়টা সবাই জেনে যাবে। ড্যাম ইট!
যত সব পাগলের প্রলাপ। আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না, তুমি কি সত্যি ও বাড়িতে যাবে? সেই জন্যই তো শেখর দত্তকে আসতে বললাম। বৌমনি আই এম সরি, আমি তোমাকে রিস্ক নিতে দিতে পারবো না, আই এম সরি। আরে তুইও ভয় পেয়ে গেলি নাকি অরূপ? বৌমনি প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আর এরকম রিস্ক। দাঁড়া দাঁড়া, তুমি আবার কাকে ফোন করছো? দ্বিতীয় জনকে। ওনাকে আসতে না বললে বুঝবো কি করে কে খুন করেছে? আমার কাছে পুরো জ্বরটা কিভাবে খুলবে সেটা পরিষ্কার হচ্ছে না। ক্রিসমাস। কে? মিসেস দত্ত বলছেন? আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র বলছি। মা, তুমি কি জানো আমার মাকে কে মেরেছে? তুমি কি তাকে খুঁজে বের করবে? তুমি জিজ্ঞাসা করবে কেন আমার মাকে খুন করলো? ছটা 40 মোটে এত তাড়াতাড়ি? তুমি কে? এটা তো আমাদের বাড়ি। তুমি কি শঙ্খ? হ্যাঁ, তুমি দরজাটা খোলো, আমি ভিতরে যাব। তুমি কেন এসেছো আমাদের বাড়ি? তুমি একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি দরজা খুলছি।
কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এবার জালে ধরা পড়েছে। চলো। বৌমনি তুমি দাঁড়াও এখানে। বৌমনি তুমি ঠিক আছো? না তোমার কিছু জিজ্ঞেস করার আছে না? একে ফ্রি করে নিয়ে যাবো আমি। দাঁড়াও। আরে দাঁড়া দাঁড়া, আগে ওর মুখটা ভালো করে দেখি। এই সেই লোক অরূপ, যে বাচ্চাদের স্কুল ড্রেস পরে সাইকেলে করে এসে আমার দিকে একটা কাগজের ডালা ছুঁড়ে মেরেছিল। এই আমার হাতে ছুরি মেরেছিল। এবার বুঝতে পারছি স্বরূপ, সুকন্যা সেন কেন বলেছিলেন এখনো ঘুমোওনি, পেছনের দরজা খুলে চলে এলে। সুকন্যা সেন প্রবাবলি এর হাইটের জন্য কিছু একটা। শুধু হাইট নয়, সেদিনকে উনি সান্টা ক্লসের ড্রেসটাই পরেছিলেন। আর সুকন্যা ভেবেছিল ওর এনে দেওয়া সান্টা ক্লসের ড্রেস পরে বুঝি ওর ছেলে পেছনের দরজা দিয়ে সে সামনের দরজায় বেল বাজিয়ে মাকে সারপ্রাইজ দিতে চাইছে। আর সেই সুযোগেই ও ছুরি চালায়। আমি ঠিক ভাবতে পারছি না। সত্যি অর্ধেন্দু বাবু, ব্যাপারটা সাংঘাতিক। একজন এরকম নৃশংসভাবে খুন করতে পারে? আমি নিজে থেকে কিছু করিনি, ও আমাকে বলেছে বলে তাই আমি করেছি। তাই করেছো? হ্যাঁ, দেখ তো ঝোলার মধ্যে বোধহয় ফোন আছে। দেখি বের কর। দেখি। এ কি শেখর বাবু, আপনার তো সুকন্যার বাড়িতে আসার কথা, সেখানে না এসে আপনি কাকে ফোন করছেন? আপনি কি ভেবেছিলেন আমি মরে গেছি? আমি এখনো মরিনি শেখর বাবু। আর পুলিশ নিশ্চয়ই আপনাকে ধরার জন্য এতক্ষণে পৌঁছে গেছে। পুলিশ? কি প্রমাণ করবেন আপনি আমার বিরুদ্ধে? আপনি আমার কিছু করতে পারবেন না। কি হলো, গাড়িটা থামালেন কেন? You are under arrest, Mr. শেখর দত্ত। হ্যাঁ, আপনাকে যত্ন আত্তি করে নিয়ে আসার জন্য লখনৌ এয়ারপোর্ট থেকে আমরা লোক লাগিয়েছিলাম। সিভিল ড্রেসে ছিল বলে আপনি বুঝতে পারেননি। হাজার হোক আপনি তো স্টেট গেস্ট হতে চলেছেন। না 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 না, এসব করবেন না, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না মিস্টার দত্ত। সেন্টারি লকড। আর তাছাড়া আমাদের পিছনে আরো দুটো গাড়ি ফলো করছে আবার। এইটা আমাকে বাঁচিয়েছে। সত্যি তাই পরমাদি, নাহলে লোকটা যেরকম ডেসপারেটলি আপনার উপর ছুরিটা চালালো, আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। তবে অরূপ, তোকে অনেক ধন্যবাদ। তোর টিম যেভাবে সবকিছু তাড়াতাড়ি অ্যারেঞ্জ করেছে না বাবা, তাই জন্যই বোধহয় দ্বিতীয় খুনটা করতে পারলো না। কিন্তু বৌমনি পুরো প্ল্যানটা তো তোমার ছিল, সো থ্যাংক ইউ। ওই বামুন লোকটা সুকন্যাকে খুন করেছিল সেটা বুঝলাম, আর শেখর দত্ত যে খুনটা করিয়েছিল সেটাও পরিষ্কার। কিন্তু কেন মিসেস মিত্র, কেন শেখর দত্ত খুনটা করালো? আর কেন আমার বোন সুকন্যাকে খুন হতে হলো?
কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন। অরূপ, আরেকজনের কাছে যেতে হবে। আরেকজনের কাছে গিয়ে তার সব কথা না জানলে আমি অর্থেন্দ্রবাবু সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। কোথায় যাবে? শেখর দত্ত স্ত্রী সুধা দত্তর কাছে।